সাকিব ভাই হ্যাজ অ্যান অরা, একটা দল আসতেছিল, সাকিব ভাই ওয়াজ ইন দ্য সেন্টার, উনি হাঁটতেছে, পিছনে পুরো এফডিসি হাঁটতেছে। রকস্টারে যুক্ত হয়ে হচ্ছে আজমান রুশো ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তো গত বছর শেষের দিকে উনি আমাকে একদিন ফোন করলেন, ডাকলেন অফিসে, বললেন কিছু কথা আছে। ওখানে গিয়ে শুনলাম একটা সিনেমার কাহিনী, একটা রকস্টারের কাহিনী। উনি লাস্টলি বললেন যে এটা আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে বানাচ্ছি। আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম, আমার মনে হয়েছিল যে না, এমন তো আসলে অনেকেই বলে, এটা বোধহয় হবে না। পরবর্তীতে দেখলাম যে না, আসলে এটা সিরিয়াস, এটা আসলে অনেক বড় একটা কাজ, এবং যত সহজে আমাকে ইনক্লুড করা হয়েছে, বাট প্রসেসটা আসলে অনেক লম্বা ছিল। কারণ রুশো ভাই এবং সানি ভাই দীর্ঘদিন যাবত ওনারা বসতেছিলেন, গানগুলো বানাচ্ছিলেন, অনেক দিনের প্ল্যানিং ছিল। ফাইনালি তারা আমাকে অ্যাড করে আর কি এই প্রজেক্টে। আচ্ছা, রকস্টার আমার যদি আমি বিজিএম ধরি, বিজিএম এর 7ম সিনেমা। তো এর মধ্যে অনেক পপুলার কাজ হয়েছে, যেমন পরাণ, উৎসব, বনলতা এক্সপ্রেস, প্লাস প্রেশার কুকারে আমি গান করেছিলাম একটা বড়াই করে, ওটাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু রকস্টারের ব্যাপারটা আলাদা। একটা সিনেমা এখনো জাস্ট একটা টিজারও না, টিজারের ওয়ার্ম আপ রেকর্ড হচ্ছে, সেইটার জন্য আপনি আমার সাথে কথা বলছেন। সো এটা অবশ্যই একদমই আলাদা সবার চেয়ে। তো সেই জায়গা থেকে আমার একটা চাপ ছিল। চাপটা হচ্ছে এরকম যে কি করব, কারণ নর্মালি কি হয়, একটা কেউ যদি শোনে যে রকস্টার নিয়ে একটা সিনেমা হচ্ছে এবং এটা রকস্টারের গল্প, সেক্ষেত্রে অবশ্যই দেশ সেরা যারা আসলে প্রুভেন অলরেডি 20-30 বছর যাবত যারা অলরেডি কাজ করতেছে, তাদের কাজটা পাওয়া তো স্বাভাবিক। ওই জায়গায় আমি একজন নতুন মানুষ, যার আসলে কোনো রক গান হিট নাই, কিংবা ওই ওই লেভেলের কোনো কাজ নাই, আমার এই চ্যাপ্টারে অ্যাড হওয়া, সেটা তো অনেক মানুষই ভালোভাবে নেবেন না, এবং হচ্ছে হয় না, এর একটা মানে সন্দিহান থাকবে। তো তখন আমি আসলে ওয়ে আউট চিন্তা করলাম যে কি করা যায়। সো আই হায়ার্ড অল দ্য রিয়েল লাইফ রকস্টার্স, লাইক তানিম ভাই, ইফাজ ভাই, বাগধার তকির, আমাদের তামজিদ, সামিউল মোহাম্মদ। সো এরা হচ্ছে বাংলাদেশের বেস্ট বেস্ট মিউজিশিয়ান, রাইট? সো আমি রকস্টার সিনেমাটা কিভাবে চিন্তা করেছি, যদি আমি চাপ নেই তাহলে আমি সেটা বানাতে পারবো না, কারণ আমি এ আর রহমানের লেভেলের মিউজিক আউটপুট দিতে পারবো না, কারণ এ আর রহমান তো প্রুভেন, সে অল ওভার দ্য ইয়ার্স তাকে প্রুভ করছে, রাইট? সো আমি যেটা চিন্তা করলাম যে এই মিউজিকটা আসলে আমাদের গল্পকে কমপ্লিমেন্ট করে, এমন একটা মিউজিক বানাতে হবে, একটা রকস্টারকে কমপ্লিমেন্ট করে, আর রকস্টারের জার্নিটা তার মিউজিকের মাধ্যমে যেন প্রকাশ পায়। যদি আমি আরো খোলাসা হয়ে বলি, একটা ব্যান্ড কিংবা একটা আর্টিস্ট যেভাবে গ্রো করে, তার চিন্তা ভাবনা যেমন থাকে, যেমন আমাদের প্রথম দিককার গান, সেই গানগুলো খুবই বেসিক কর্ডে, বেসিক অ্যারেঞ্জমেন্টে, আস্তে আস্তে এই অ্যামেচার আর্টিস্টটা প্রফেশনাল লেভেলে যায়, আমরা প্রফেশনালি মিউজিকটাকে আরো রিচ করতে থাকি, রাইট? এবং গল্পের ভাঙা গড়ার সাথে ম্যাচ করে, কখনো রকস্টার যে সব গান রক বানায় ফেলছে ব্যাপারটা এরকম না, কখনো ওই আর্টিস্টের ডাউনফল যায়, কখনো রাইজিং যায়। সো সবকিছু মিলিয়ে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। এইটা আমি বলবো আমি ফরচুনেট, কারণ সাকিব ভাইয়ের যদি অন্য একটা ফিল্ম আমার কাছে আসতো, হয়তো এভাবে চিন্তা করা রাখতো না। সো এই এখন আমার জন্য আমি ফরচুনেট, প্লাস আমি লাকিও বলবো, কারণ হচ্ছে এই যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে আমাকে প্রুফ করার। ধরুন আমি একটা উদাহরণ দিই, আমি একটা সাকিব ভাইয়ের একটা সিনে, ছোটবেলার সিনে বলা যদিও ঠিক না, বাট আমি একটা মিউজিক্যাল টার্ম ইউজ করেছি, ড্যাড গেট একটা গিটারের টিউনিং। সো এই যে নতুন একটা জিনিসের সংযোজন করা গেল সিনেমাতে, সেটা আসলে রকস্টার সিনেমা হচ্ছে বিধে আসলে আমি সংযোজন করতে পারছি। একটা অ্যাকশন সিনেমা হলে তো আসলে এই সিনের প্রয়োজনই ছিল না। এমন করে আরো অনেক অনেক জিনিস আছে যে সিনেমার চেয়েও বেশি চিন্তা মিউজিক্যালি ব্যাপারটা কতটুকু কারেক্ট, বা মিউজিক্যালি ব্যাপারটা কতটুকু এনরিচ। চাপটা হচ্ছে আমি তো আসলে আমার কিছু বিজ্ঞাপনের কাজও করি। তো আমি একটা ঘটনা বলতে পারি আপনাকে, গতকালকে আমি একটা স্টোরি দিছি একটা বিজ্ঞাপনের। তো বিজ্ঞাপনটা বানানোর সময় আমার একটা মার্টিন গ্যারিক্সের একটা সাউন্ড আমাকে ডিরেক্টর শোনালো যে ভাই আমরা এমন সাউন্ড কিছু প্রডিউস করতে পারি। তো আমি ওই সাউন্ডটাই আমি একটু বাজায় স্টোরি দিলাম। রকস্টার সিনেমার অনেক ফ্যানরা ভাবলো এটা রকস্টার সিনেমার মিউজিক, এবং অনেকে আবার বললো যে এটা মার্টিন গ্যারিক্সের কপি একটা মিউজিক। আমি ওইখানে কথা বলি নাই যে রকস্টারের কাজ। সো এই যে
এটা আমি নেগেটিভলি নিচ্ছি না। ইভেন যদি ধরেন যে কোনো মিউজিক আমার মিলেও যায়, এটা নিয়ে যখন কথা হয়, এইটা আমি খুবই পজিটিভলি দেখি। কারণ হচ্ছে এই যে আমার সিনসিয়ার অডিয়েন্সের সংখ্যা বাড়ছে, এটা তো আমার জন্য খুবই ভালো। টেক্সট আসাটা তো এটা উঁচু বললাম যে একটা সিনেমা রিলিজ হয় নাই, এর এত আগে মানুষ এত সোচ্চার, তার অডিয়েন্স এত সোচ্চার, এটা তো অবশ্যই পজিটিভ সাইন। ভয়ের জায়গা একটাই, যে কোনোভাবে আপনি সাবকনসিয়াস মাইন্ডেও যদি কিছু মিলে যায়। কারণ আমি মিউজিক এমন কিছু বানাতে পারবো না যেটা আমি আগে শুনি নাই। মানে আমি যা কিছু আমার জীবনে শুনেছি সেগুলো থেকে তো আমি কিছু বানাবো, রাইট? সো এটা যদি কোনো একটা জায়গায় 40% মিলে যায় এবং সেটা আমার মনের অজান্তে হয়, এতে করে তো তারা ব্যথিত হবে। সো এই জায়গায় একটা ভয়, আরও তো ভয় আছে যে হয় কি, আমি আপনাকে একদম উদাহরণ দিই, জাওয়ান নিয়ে একটা উদাহরণ দিই। জাওয়ান সিনেমার মিউজিক অনেকের কাছে পছন্দ। জাওয়ান যখন রিলিজ হয়েছে তখন আমার কাছে দুজন ডিরেক্টর আসছে, দুজন ডিরেক্টর এসে বলতেছে ভাই আমি জাওয়ানের মতো মিউজিক চাই, আর জন বলতেছে ভাই কোনোভাবে জাওয়ানের মতো হওয়া যাবে না। তো একই ফিল্ম এক একজন এক একভাবে চিন্তা করে। সো দেখা গেছে যে ওই অডিয়েন্স, আমার পার্টিকুলার ওই অডিয়েন্সটা ভাবছে যে এখানে দুঃখের সিনে মিউজিক করে বিজিএম করে উড়াই ফেলতে হবে। আবার আরেকজন অডিয়েন্স ভাবছে যে এখানে মিউজিক থাকার দরকার নেই, প্রোটাগনিস্টের অ্যাক্টিং ইজ গুড এনাফ। দুইটাই সত্য, দুইটাই ভুল না, কিন্তু এটা পারসেপশন। সো ওই জায়গা থেকে আসলে ভয় যে যেহেতু ওনারা সোচ্চার, ওনাদের যার যার মতামত দেওয়ার একটা সুযোগ থাকে, জায়গা থাকে, এবং আমরা যেহেতু আর্টিস্ট আমরা আসলে ব্যথিত হয়ে যাই খুব দ্রুত। সাকিব ভাই হ্যাজ অ্যান অরা, মানে উনি যখন যায়, এটা আমি একটু আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে আমি 2011-এ গেটসের টক নামক একটা কম্পিটিশনে ছিলাম। ওইখানে আমাদের 9 নম্বর ফ্লোরে শুটিং হচ্ছিল। সো মেকআপ রুমের ওখানে এবিসি দোতলায় একটা দল আসতেছিল, সাকিব ভাই ওয়াজ ইন দ্য সেন্টার, উনি হাঁটতেছে, পিছনে পুরো এফডিসি হাঁটতেছে, ওটা ওরা কাজ করেন, রাইট? সো উনি এখানে যখন এসেছিলেন, হি ওয়াজ রিয়েলি নাইস, উনি খুবই আন্তরিক। উনি প্রায় 3-4 ঘন্টা এখানে ছিলেন, অলমোস্ট এর মধ্যে 2 ঘন্টা দাঁড়ায় ছিল, জাস্ট উনি আমাদেরকে অবজার্ভ করতেছিলেন যে কিভাবে গিটার বাজাচ্ছে, কিভাবে পিয়ানো বাজাচ্ছে। এই লেভেলে যাওয়ার পরে এই লেভেলের ডেডিকেশন এবং হচ্ছে এই 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 সিনসিয়ারিটি, এটা আসলে ভাবাইছে আমাকে তখন যে আসলে এই জন্যই উনি ওই জায়গায়। এবং এবং আরো ব্যাপার হচ্ছে উনি যে এত বড় সেলিব্রিটি, ওইটা আমাদের কাউকে ফিল করায়নি ওই 3-4 ঘন্টা আমরা ছিলাম। উনি যদি ওই অডাসিটিটা আমার মধ্যে থাকতো তাহলে আমরা কমফোর্টেবল হতে পারতাম না, রাইট? সো উনি আমাদেরকে, উনি এমন এত নাইসলি ছিল, উনি আমার মনে হচ্ছে যে উনি আমাদেরই একজন, এবং হি ওয়াজ সো নাইস। বাছাইয়ের সময় ছিলাম না, কিন্তু গান বানানোর প্রক্রিয়াতে অনেকগুলো গান আমরা অল্টার করেছি, যে এই গানটা না এই গানটা, বা এই গানের এই জায়গাটা ভালো লাগতেছে না, এই গানটা এমন হইতে পারে, কিংবা আমি একটা গ্রুপ দিলাম, এটার উপরে কিছু একটা বানান, এরকম হয়েছে। আচ্ছা, ও আর কোনটা প্রায়োরিটি দিয়েছে? প্রায়োরিটি হচ্ছে আমাদের গল্প। আমাদের গল্পের জন্য যেই লিরিকটা যায়, যে টিউনটা যায়, ওটাই আমরা করেছি। প্রথমত অ্যানিমেশনটা করেছে মোর্শেদ মিশু ভাই, উনি খুবই ট্যালেন্টেড। আর একটা সিনেমার সার্কুলেশন বা ফার্স্ট প্রমোশন এরকম হইতে পারে, এটা মনে হয় বাংলাদেশ এটাই প্রথম। সো আমার কাছে তো বেশ মজা লাগতেছে, কারণ এত দ্রুত এত ফিডব্যাক তো আসলে কখনো পাওয়া হয়নি। সো এটা আমার জন্য নতুন এবং এক্সাইটিং। বাট এখানে টেনশনের বিষয় হচ্ছে, বললাম আমি আসলে সবসময় আই এম সিরিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক। সো নেক্সট মিউজিকটা এর চেয়ে ভালো হইতে হবে, বা কোনোভাবেই যেন ভরকায় না যায়। সো যদি আমি আমার বেস্টটা দিতে পারি, আমিও অনেস্ট থাকি, দেন এটা যদি ফাটায় দেয় তাহলে আমি খুশি হবো, যদি না হয় আমি কষ্ট পাবো। আরো কিছু দরকার কি আসলে? রকস্টার করতেই তো জান যাচ্ছে, ঈদে আর কিছু করতেছি না, অনেস্টলি ঈদে রকস্টারই করতেছি। আমি আসলে এই টাইমটাকে মানে বেস্ট ইউটিলাইজ করতে চাই।